বাবা মারা যাওয়ার পর উইল পড়া হলো। সবাই ভাবছিল বড় ছেলেই সব পাবে, কিন্তু উইলে লেখা ছিল সব সম্পত্তি দেওয়া হয়েছে এমন একজনকে যাকে কেউ আশা করেনি। ঘরটা হঠাৎ যেন নিস্তব্ধ হয়ে গেল। ড্রয়িং রুমে বসেছিলাম আমরা সবাই, আমি, আমার বড় ভাই রাশেদ, ছোট বোন নীলা আর আমাদের চাচারা। সামনে বসেছিলেন বাবার আইনজীবী মিজান সাহেব। তার হাতে ছিল একটি সাদা খাম। সেই খামের ভেতরে ছিল বাবার শেষ ইচ্ছা। বাবা ছিলেন খুব ধনী মানুষ না, কিন্তু তার যা ছিল তা কমও না। শহরের মাঝখানে দুইটা বাড়ি, গ্রামের বিশাল জমি, আরেকটা পুরনো কিন্তু ভালো চলাও কাপড়ের ব্যবসা। সবাই প্রায় নিশ্চিত ছিল সবকিছু বড় ভাই রাশেদের নামে যাবে, কারণ রাশেদ সবসময় বাবার সাথে ব্যবসায় থাকতো। সবাই বলতো রাশেদেরই তো বাবার আসল উত্তরাধিকারী। কিন্তু সেই মুহূর্তে মিজান সাহেব যখন উইলের শেষ লাইনটা পড়লেন, তখন যেন ঘরের বাতাস থেমে গেল। তিনি ধীরে ধীরে বললেন, মরহুম আব্দুল কাদের সাহেব তার সমস্ত সম্পত্তি হস্তান্তর করেছেন সোহেল কাদেরের নামে। সোহেল কাদের মানে আমি। কিছু সেকেন্ড কেউ কিছু বলল না। তারপর হঠাৎ রাশের চেয়ার থেকে উঠে দাঁড়ালো। এটা অসম্ভব। সে চিৎকার করে উঠল, বাবা মাকে ছাড়া আর কাউকে এত বড় দায়িত্ব দিত না। চাচা করিমও অবাক হয়ে বললেন, মিজান সাহেব, আপনি ঠিক করে পড়ছেন তো? মিজান সাহেব শান্ত গলায় বললেন, আমি 3বার চেক করেছি, উইল একেবারেই পরিষ্কার। সব সম্পত্তি সোহেল কাদেরের নামে। আমি তখনও চুপ করে বসেছিলাম। সত্যি বলতে আমার নিজেরও বিশ্বাস হচ্ছিল না, কারণ আমি কখনো বাবার খুব কাছের ছিলাম না। রাশিদ ছিল বাবার গর্ব, নীলা ছিল বাবার আদরের মেয়ে, আর আমি ছিলাম মাঝখানের একটা মানুষ যাকে খুব একটা কেউ গুরুত্ব দিত না। রাশিদ আবার বলল, এটা নিশ্চয়ই ভুল হয়েছে। বাবা আমার সাথে প্রতিদিন ব্যবসার কথা বলতো। সোহেল তো এসব কিছুই জানে না। আমি তখন ধীরে বললাম, আমি নিজেও জানতাম না। নীলা চুপচাপ বসেছিল। তার চোখে কেমন একটা অদ্ভুত দৃষ্টি। মিজান সাহেব তখন আরেকটা কাগজ বের করলেন। আসলে উইলের সাথেও আরেকটা চিঠিও আছে। মরহুম কাদের সাহেব তিনি নিজে লিখে গেছেন। সবাই একটু সামনে ঝুঁকে পড়ল। মিজান সাহেব পড়তে শুরু করলেন, যে চিঠি পড়ছ, আমি তখন আর এই পৃথিবীতে নেই। তোমরা হয়তো অবাক হবে কেন আমি সব সম্পত্তি সোহেলের নামে দিয়ে গেলাম, কিন্তু এর একটা কারণ আছে। ঘরের সবাই নিঃশ্বাস আটকে শুনছিল। তিনি পড়লেন, রাশেদ, তুমি সবসময় আমার সাথে ছিলে, ব্যবসা শিখেছ, কিন্তু তুমি কখনো বুঝতে পারোনি টাকা মানুষের সব কিছু না। রাশেদের মুখ লাল হয়ে উঠল। চিঠিতে লেখা ছিল, আর সোহেল, তুমি সবসময় দূরে থেকেও মানুষের পাশে ছিলে। তুমি কখনো আমার কাছে কিছু চাওনি। আমার বুকটা কেমন ভারী হয়ে উঠল। মিজান সাহেব পড়তে থাকলেন, একদিন আমি চুপচাপ তোমার পিছু নিয়েছিলাম। দেখেছিলাম তুমি প্রতি মাসে তোমার বেতনের অর্ধেক টাকা গোপনে একটা বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। ঘরের সবাই এবার আমার দিকে তাকালো। আমি মাথা নিচু করে ফেললাম। আমি কখনো কাউকে এসব বলিনি। চিঠিতে আরও লেখাও ছিল, সেদিন আমি বুঝেছিলাম আমার সম্পত্তি এমন কারো হাতে দেওয়া উচিত যে শুধু নিজের কথা ভাবে না। রাশেদ দাঁতে দাঁত চেপেছিল। মিজান সাহেব শেষ লাইনটা পড়লেন, তাই আমি সবকিছু সোহেলের হাতে দিয়ে গেলাম। কিন্তু একটা শর্ত আছে, যেটা কেউ এখনো জানে না। ঘরের সবাই একসাথে বলল, শর্ত? মিজান সাহেব ধীরে ধীরে আরেকটা কাগজ বের করলেন। তারপর বললেন, হ্যাঁ, একটা শর্ত আছে, আর সেই শর্তটাই ঠিক করবে সোহেল সত্যি এই সম্পত্তির মালিক হতে পারবে কিনা। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, কি শর্ত? মিজান সাহেব আমার দিকে তাকালেন। তারপর ধীরে বললেন, আগামী 6 মাসের মধ্যে তোমাকে এমন একজন মানুষকে খুঁজে বের করতে হবে যাকে তোমার বাবা জীবনে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন। ঘরে আবার নিস্তব্ধতা নেমে এলো, কারণ আমরা সবাই জানতাম আমাদের বাবা খুব কঠোর মানুষ ছিলেন, আর তিনি জীবনে অনেক মানুষের সাথে অন্যায়ও করেছিলেন। মিজান সাহেব বললেন, সেই মানুষকে খুঁজে বের করে তার কাছে ক্ষমা চাইতে হবে, আর তাকে এই সম্পত্তির একটা বড় অংশ দিতে হবে। রাশেদ ঠোঁট বাঁকিয়ে হাসল, দেখছো, শেষ পর্যন্ত সব হারাবি। কিন্তু আমার মাথায় তখন অন্য একটা প্রশ্ন ঘুরছিল। বাবা জীবনে অনেক মানুষকে কষ্ট দিয়েছেন, কিন্তু তিনি সবচেয়ে বেশি কষ্ট কাকে দিয়েছেন? আর সেই মানুষটা এখন কোথায়? আমি তখনও জানতাম না। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি এমন একটা সত্য জানব যেটা আমাদের পুরো পরিবারকে ভেঙে দেবে। সেই রাতটা আমি প্রায় ঘুমাইনি।
ঘরের ছাদে তাকিয়ে একটা কথায় মাথায় ঘুরছিল, বাবা আসলে কাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিলেন। পরের দিন সকালেই আমি বাবার পুরনো স্টাডি রুমে ঢুকলাম। এ ঘরটা বাবার খুব প্রিয় ছিল। ছোটবেলায় আমরা কেউ এখানে ঢুকতে পারতাম না। বড় হওয়ার পরও খুব একটা সাহস হতো না। ঘরের ভেতরে ঢুকতেই একটা পুরনো গন্ধ পেলাম, কাগজ, কাঠ আর সময়ের গন্ধ। বড় বুকশেলফে সারি সারি ফাইল, টেবিলের উপর পুরনো ডায়েরি, দেয়ালে বাবার তরুণ বয়সের ছবি। আমি ধীরে ধীরে টেবিলের সামনে বসলাম। ড্রয়ার খুলতেই কয়েকটা পুরনো খাম পেলাম, কিন্তু সেগুলোর মধ্যে হঠাৎ একটা জিনিস আমার চোখে পড়ল। একটা ছোট কালো ডায়েরি। ডায়েরির কভারে বাবার হাতে লেখা, ব্যক্তিগত। আমার বুক ধক করে উঠল। আমি ধীরে ডায়েরিটা খুললাম। প্রথম কয়েক পৃষ্ঠায় ব্যবসার হিসাব ছিল, কিছু জায়গায় মানুষের নাম, কিছু ফোন নম্বর। কিন্তু প্রায় মাঝামাঝি গিয়ে একটা পাতা এসে আমার হাত থেমে গেল। সেখানে শুধু একটা নাম লেখা, মাহিরা। তার নিচে বাবার হাতে লেখা। আমি জীবনে অনেক ভুল করেছি, কিন্তু মাহিরার সাথে যা করেছি সেটা আমার সবচেয়ে বড় পাপ। আমার বুকের ভেতর কেমন যেন চাপা ধাক্কা লাগলো। মাহিরা, এই নামটা আমি জীবনে কখনো শুনিনি। আমি আরও পড়তে লাগলাম। আমি তাকে ভালোবাসতাম, কিন্তু সমাজের ভয়, পরিবারের চাপ, সব কিছুর জন্য আমি তাকে ছেড়ে দিয়েছিলাম। আমার হাত কাঁপতে লাগলো। এর মানে কি বাবার জীবনে আরেকজন ছিল? ডায়েরিতে তো আরও লেখা ছিল। সেদিন যখন সে আমাকে বলেছিল সে মা হতে চলেছে, আমি তাকে বিশ্বাস করিনি। আমি তাকে অপমান করে বের করে দিয়েছিলাম। তারপর তার কাছ থেকে তার সব থেকে প্রিয় একটা জিনিস নিয়ে এসেছিলাম আমি। আমার গলা শুকিয়ে গেল। বাবা এমন কাজ করতে পারেন? পাতার শেষে একটা ঠিকানা লেখা ছিল, সিলেটের একটা পুরনো এলাকার নাম। ঠিক তখনই দরজার বাইরে একটা শব্দ হলো। আমি তাড়াতাড়ি ডায়েরিটা বন্ধ করে ফেললাম। দেখি রাশেদ দরজায় দাঁড়িয়ে আছে। সে ঠান্ডা চোখে আমার দিকে তাকিয়ে বলল, কি খুঁজছ? আমি শান্ত গলায় বললাম, বাবার কিছু পুরনো কাগজ দেখছি। রাশেদ একটু হেসে বলল, যতই খোঁজ করো শেষ পর্যন্ত কিছুই পাবে না। তার চোখে একটা অদ্ভুত আত্মবিশ্বাস ছিল। আমি জিজ্ঞেস করলাম, তুমি এত নিশ্চিত কেন? সে একটু এগিয়ে এসে ধীরে বলল, কারণ আমি বাবাকে তোমার চেয়ে অনেক ভালোই চিনতাম। কথাটা বলে সে ঘর থেকে বের হয়ে গেল। আমি আবার ডায়েরিটার দিকে তাকালাম। মাথার ভিতর তখন একটাই প্রশ্ন, মাহিরা এখন কোথায়? আর যদি সত্যি বাবার একটা সন্তান থেকে থাকে, তাহলে? দুদিন পর আমি সেই ঠিকানায় গেলাম। সিলেট শহরের পুরনো একটা এলাকা, সরু গলি, ভাঙ্গা বাড়ি, ছোট দোকান। অনেক খোঁজাখুঁজির পর একটা ছোট টিনের ঘরের সামনে দাঁড়ালাম। দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে একটা মেয়ের কণ্ঠ এলো, কে? দরজা খুলতেই আমি থমকে গেলাম। আমার সামনে দাঁড়িয়ে ছিল প্রায় 22-23 বছরের একটা মেয়ে। তার চোখ অবিকল রাশেদ ভাইয়ের মতো। মেয়েটা অবাক হয়ে বলল, আপনি কাকে খুঁজছেন? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর ধীরে বললাম, এখানে কি মাহিরা নামে কেউ থাকেন? মেয়েটার মুখের ভাব সঙ্গে সঙ্গে বদলে গেল। সে একটু থেমে বলল, আপনি কে? আমি বললাম, আমি আব্দুল কাদেরের ছেলে। এই কথাটা বলার সাথে সাথে মেয়েটার চোখে আগুন জ্বলে উঠল। সে ঠান্ডা গলায় বলল, তাহলে আপনি সেই মানুষের ছেলে যে আমার মাকে ধ্বংস করে দিয়েছে? আমার বুকটা কেঁপে উঠল। আমি ধীরে বললাম, আপনার মা মাহিরা? মেয়েটা মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু আপনি দেরি করে ফেলেছেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? মেয়েটার চোখ ভিজে উঠল। সে বলল, আমার মা 3 মাস আগেই মারা গেছেন। আর মৃত্যুর আগ পর্যন্ত তিনি শুধু একটা কথাই বলতেন। আমার বুক ধড়পড় করতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, কি কথা? মেয়েটা আমার দিকে তাকিয়ে ধীরে বলল, তিনি বলতেন আব্দুল কাদের একদিন তার ভুল বুঝবে। আমি মাথা নিচু করে ফেললাম। কিন্তু ঠিক তখনই মেয়েটা এমন একটা কথা বলল, যেটা শুনে আমার পুরো পৃথিবী কেঁপে উঠল। সে বলল, আর একটা কথা বলতেন। আমি তাকালাম। মেয়েটা ধীরে বলল, তিনি বলতেন তার একটা ছেলে আছে। আমার গলা শুকিয়ে গেল। আমি ফিসফিস করে বললাম, ছেলে? মেয়েটা মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমার বড় ভাই। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম, কারণ আমাদের বাবা কখনো এই কথা বলেননি। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, সে এখন কোথায়? মেয়েটা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বলল,
আপনি তাকে চেনেন। আমার বুকের ভিতর যেন বিস্ফোরণ হলো। আমি বললাম, মানে? মেয়েটা ধীরে ধীরে বলল, সে আপনার খুব কাছের মানুষ। আমি কিছু বলার আগে সে নামটা বলল, আর সেই নামটা শুনে আমার মাথা ঘুরে গেল। কারণ সে বলল আমার বড় ভাইয়ের নাম, রাশিদ। আমি তখন বুঝতে পারলাম বাবার লুকোনো সত্যটা শুধু আমাদের পরিবারকে না, পুরো জীবনটাই উল্টে দিতে চলেছে। আমি তখন কয়েক সেকেন্ড কিছুই বলতে পারিনি। মনে হচ্ছিল কেউ যেন আমার বুকের ভেতর থেকে বাতাস বের করে দিয়েছে। আমি ধীরে বললাম, তুমি কি নিশ্চিত? মেয়েটা শান্ত চোখে আমার দিকে তাকালো। আমি মিথ্যা বলার কোনো কারণ দেখি না। আমি বললাম, কিন্তু রাশেদ তো আমাদের সাথে বড় হয়েছে, সে তো আমার বড় ভাই। মেয়েটা মাথা নেড়ে বলল, হ্যাঁ, কারণ তোমাদের বাবা তাকে ছোটবেলায় নিয়ে গিয়েছিলেন। আমার মাথার ভেতর যেন একটা ঝড় বইতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, মানে? মেয়েটা ধীরে ধীরে বলতে শুরু করলো, আমার মায়ের নাম ছিল মাহিরা। তিনি তোমাদের বাবাকে খুব ভালোবাসতেন। যখন মা গর্ভবতী হলেন, তিনি ভেবেছিলেন তোমাদের বাবা তাকে বিয়ে করবেন। সে একটু থামল। তার চোখে তখন জমে উঠেছে পুরনো কষ্ট। কিন্তু তোমাদের বাবা ভয় পেয়ে গেলেন, সমাজ, পরিবার, সব কিছুর ভয়। আমি চুপ করে শুনছিলাম। মেয়েটা বলল, মা এক একটা ছেলেকে জন্ম দেন। সেই ছেলে ছিল আমার বড় ভাই রাশেদ। আমার বুকটা ধক করে উঠল। কিন্তু তখন তোমাদের বাবা হঠাৎ ফিরে আসেন। তিনি বলেন ছেলেটাকে তিনি নিজের কাছে নিয়ে যাবেন, ভালোভাবে মানুষ করবেন। আমি ফিস ফিস করে বললাম, তারপর? মেয়েটা তিক্ত হাসল। তারপর তিনি ছেলেটাকে নিয়ে গেলেন, কিন্তু আর কখনো ফিরে তাকালেন না। আমি যেন জমে গেলাম। মেয়েটা বলল, আমার মা অনেক বছর অপেক্ষা করেছেন, ভাবতেন একদিন হয়তো তিনি ফিরবেন, অথবা অন্তত ছেলেটাকে একবার দেখতে দেবেন। আমি ধীরে বললাম, তোমার মা কি জানতেন রাশেদ কোথায় আছে? মেয়েটা মাথা নাড়ল। না, শুধু জানতেন সে তার বাবার কাছে আছে। আমার মাথা নিচু হয়ে গেল। তাহলে রাশেদ আসলে আমাদের সবার আগে বাবার সন্তান, আর সে কখনোই জানতই না তার আসল মাকে। মেয়েটা আবার বলল, আমি জন্মাই অনেক পরে। তখন মা খুব অসহায় ছিলেন। আমার বাবা মানসিক ভারসাম্যহীন ছিল। আমার জন্মের কয়েক মাস পরে তিনি মারা যান। আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? সে বলল, মারিয়া। আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। তারপর বললাম, মারিয়া? আমি জানতাম না এইসব কিছু। মারিয়া শান্ত গলায় বলল, আমি জানি। মা বলতেন, তোমাদের বাবার নতুন পরিবার হয়তো কিছুই জানে না। ঠিক তখনই আমার মাথায় একটা প্রশ্ন এলো। আমি বললাম, তাহলে তুমি কিভাবে জানলে রাশিদই তোমার ভাই? মারিয়া ঘরের ভেতর থেকে একটা পুরনো খাম নিয়ে এলো। খাম থেকে একটা ছবি বের করলো। ছবিটা দেখে আমার বুক কেঁপে উঠল। ছবিতে তরুণ বয়সের বাবা দাঁড়িয়ে আছেন, আর তার কোলে একটা ছোট ছেলে। ছেলেটা অবিকল রাশিদের মতো। মারিয়া বলল, মা সবসময় এই ছবিটা লুকিয়ে রাখতেন। আমি ছবিটার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ মনে পড়ল, আমাদের বাড়িতেও একটা একই রকম ছবি আছে, কিন্তু সেখানে শুধু বাবাকে দেখা যায়, ছেলেটাকে কেটে ফেলা হয়েছে। আমার বুকটা ভারী হয়ে উঠল। আমি ধীরে ধীরে বললাম, রাশিদ কি এসব কিছু জানে? মারিয়া মাথা নাড়ল। না, মা কখনো তার কাছে যেতে চাননি। তিনি বলতেন যে মানুষ তাকে ছিনিয়ে নিয়েছে, তার জীবনে আবার ঝড় তুলতে চান না। আমি গভীর শ্বাস নিলাম। এখন আমার সামনে দুইটা সত্য দাঁড়িয়ে আছে। একটা, বাবা তার জীবনের সবচেয়ে বড় অন্যায় করেছিলেন মাহিরার সাথে। দুই, রাশেদ সেই অন্যায়ের সবচেয়ে বড় সাক্ষী, অথচ সে কিছুই জানে না। ঠিক তখন মারিয়া বলল, আপনি কেন এসব জানতে এসেছেন? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, কারণ বাবার উইলে একটা শর্ত আছে। আমি সবকিছু খুলে বললাম। মারিয়া অনেকক্ষণ চুপ করে থাকলো। তারপর ধীরে বলল, তাহলে আপনি কি আমার মায়ের কাছে ক্ষমা চাইতে এসেছেন? আমার গলা ভারী হয়ে গেল। আমি বললাম, হ্যাঁ, কিন্তু আমি দেরি করে ফেলেছি। মারিয়া কিছু বলল না। কয়েক সেকেন্ড পরে সে বলল, ক্ষমা যদি চাইতে চান তাহলে একজনের কাছে চাইতে হবে। আমি তাকালাম। সে বলল, আমার বড় ভাইয়ের কাছে। আমার বুক ধড়পড় করতে লাগলো, কারণ আমি জানি রাশেদ যদি এই সত্য জানে তাহলে শুধু ওয়েল না, আমাদের পুরো পরিবারটাই ভেঙে যাবে। কিন্তু আসল ঝড়টা তখনও আসেনি, কারণ সে রাতেই বাড়ি ফিরে আমি দেখলাম রাশেদ আমার জন্য অপেক্ষা করছে। সে সোফায় বসেছিল, তার হাতে ছিল সেই কালো ডায়েরিটা, আর সে ধীরে ধীরে বলল,
তুমি আজ মাহিরার বাড়িতে গিয়েছিলে, তাই না? আমার গলা শুকিয়ে গেল। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর ধীরে বললাম, হ্যাঁ। রাশেদ কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর সে হালকা হাসল। আমি জানতাম। আমি অবাক হয়ে বললাম, তুমি জানতে? সে ডায়েরিটা টেবিলে রাখল। হ্যাঁ, অনেক দিন ধরেই জানি। আমার মনে হলো কেউ যেন আমার মাথায় আঘাত করল। আমি বললাম, তুমি সব জানো? রাশেদ উঠে দাঁড়ালো, ধীরে ধীরে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরের রাতের অন্ধকার। সে শান্ত গলায় বলল, আমি যখন ১৬ বছর বয়সী, তখন একদিন এই ডায়েরিটা খুঁজে পাই। আমার বুক ধড়ফড় করতে লাগলো। রাশেদ বলল, প্রথমে বিশ্বাস করতে পারিনি। মনে হয়েছিল হয়তো এটা বাবার কোনো পুরনো গল্প। সে একটু থামল, তারপর বলল, কিন্তু পরে আমি সত্যি খুঁজতে বের হই। আমি ধীরে জিজ্ঞেস করলাম, তুমি কি মাহিরার সাথে দেখা করেছিলে? রাশেদ মাথা নাড়ল। হ্যাঁ। আমার শরীর কেঁপে উঠল। কখন? রাশেদ ধীরে বলল, প্রায় ৫ বছর আগে। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। আমি অবাক হয়ে বললাম, তাহলে তুমি এতদিন কিছু বলনি কেন? রাশেদ তিক্তভাবে হেসে উঠল। বললে কি হতো? সে আমার দিকে তাকালো। এই পরিবার কি সত্যিটা মেনে নিত? আমি চুপ করে রইলাম। রাশেদ আবার বলল, মা কি মেনে নিতেন যে আমি তার আসল ছেলে না? তার গলায় কষ্ট স্পষ্ট ছিল। আমি ধীরে বললাম, মাহিরা, মানে তোমার মা। তিনি ৩ মাস আগে মারা গেছেন। রাশেদের মুখ শক্ত হয়ে গেল, কিন্তু সে কিছু বলল না। কয়েক সেকেন্ড পরে সে ধীরে বলল, আমি জানি। আমি আবার অবাক হলাম। তুমি জানো? সে মাথা নেড়ে বলল, আমি তার জানাজায় গিয়েছিলাম। আমার গলা আটকে গেল। তুমি একা গিয়েছিলে? রাশেদ বলল, হ্যাঁ, দূর থেকে দাঁড়িয়েছিলাম। সে ধীরে সোফায় বসে পড়ল। তার চোখে তখন গভীর ক্লান্তি। আমি জীবনে ২টা মাকে হারিয়েছি, সোহেল। আমি চুপ করে শুনছিলাম। রাশেদ বলল, একজন আমাকে জন্ম দিয়েছেন, কিন্তু আমাকে হারিয়েছেন। সে থামল। আরেকজন আমাকে বড় করেছেন, কিন্তু তাকেও হারিয়ে ফেলেছি। ঘরটা ভারী হয়ে উঠল। ঠিক তখন আমি একটা কথা বললাম, মারিয়ার সাথে আমার দেখা হয়েছে। রাশেদ মাথা তুলল। সে কেমন আছে? আমি বললাম, খুব কষ্টে বড় হয়েছে। রাশেদ চোখ বন্ধ করল। কিছুক্ষণ পরে সে বলল, আমি তাকে দূর থেকে কয়েকবার দেখেছি, কিন্তু কখনো সামনে যাইনি। আমি অবাক হয়ে বললাম, কেন? রাশেদ ধীরে বলল, কারণ আমি জানতাম আমার উপস্থিতি তার জীবনে আবার ঝড় তুলবে। তারপর সে হঠাৎ আমার দিকে তাকালো, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না। আমি বললাম, কি? রাশেদ বলল, বাবা কেন সব সম্পত্তি তোমার নামে দিয়ে গেল? আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর বললাম, কারণ তিনি চেয়েছিলেন আমি তার সবচেয়ে বড় ভুলটা ঠিক করি। রাশেদ তিক্তভাবে হাসল। খুব দেরি হয়ে গেছে। আমি বললাম, না, পুরোপুরি না। সে ভ্রুকুচকে তাকালো। আমি বললাম, উইলের শর্ত অনুযায়ী বাবার যে মানুষটাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন, তাকে সম্পত্তির একটা বড় অংশ দিতে হবে। রাশেদ ধীরে বলল, তাহলে? আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, তাহলে সে মানুষটা তুমি। ঘরটা আবারও নিস্তব্ধ হয়ে গেল। রাশেদ কয়েক সেকেন্ড কিছু বলল না, তারপর ধীরে মাথা নাড়ল। না সোহেল। আমি অবাক হয়ে বললাম, কেন? রাশেদ শান্ত গলায় বলল, কারণ বাবার সবচেয়ে বড় অন্যায় আমার সাথে হয়নি। আমি থমকে গেলাম। তাহলে কার সাথে? রাশেদ ধীরে বলল, মারিয়ার সাথে। আমার বুক ধক করে উঠল। রাশেদ বলল, আমি অন্তত ভালো পরিবারে বড় হয়েছি, শিক্ষা পেয়েছি, সম্মান পেয়েছি। সে গভীর শ্বাস নিল। কিন্তু মারিয়া, সে কিছুই পায়নি। আমি চুপ করে রইলাম। সে বাবার মেয়ে না, কিন্তু বাবার ভুলের বোঝা তার জীবনে এসে পড়েছিল। সেই কারণেই আমি আর রাশেদ ঠিক করলাম আমরা দুজন একসাথে তার কাছে যাব। পরের দিন বিকেলে আমরা সিলেটের সেই পুরনো এলাকায় গেলাম। গলিটা আগের মতোই শান্ত। ছোট ছোট ঘর, সামনে শুকাতে দেওয়া কাপড়, পাশে একটা পুরনো চায়ের দোকান। রাশেদ খুব চুপচাপ হাঁটছিল। আমি বুঝতে পারছিলাম সে ভেতরে ভেতরে নার্ভাস, কারণ এত বছর ধরে সে সত্যিটা জানলেও কখনো মারিয়ার সামনে দাঁড়ায়নি। আমরা সেই টিনের ঘরের সামনে এসে দাঁড়ালাম। আমি দরজায় কড়া নাড়লাম। ভেতর থেকে মারিয়ার কণ্ঠ এলো, কে? আমি বললাম, আমি সোহেল। দরজা খুলতে সে আমাদের দুজনকে দেখে থমকে গেল।
তার চোখ কয়েক সেকেন্ড রাশেদ দিতে গিয়ে স্থির হয়ে রইল। মনে হলো অনেক দিন পর আপন কাউকে পেল। রাশেদ ধীরে বলল, তুমি আমাকে চিনতে পেরেছ? মারিয়া শান্ত গলায় বলল, হ্যাঁ, আমি আপনাকে আগেও দেখেছি। আমরা দুজনই অবাক হয়ে গেলাম। আমি বললাম, তুমি দেখেছ? মারিয়া মাথা নাড়ল। মায়ের জানাজার দিন আপনি দূরে দাঁড়িয়েছিলেন। রাশেদ কিছু বলল না, তার চোখ নিচের দিকে। কিছুক্ষণ নীরবতার পর মারিয়া বলল, ভেতরে আসুন। আমরা ঘরের ভেতরে ঢুকলাম। ঘরটা খুব ছোট, একটা খাট, একটা টেবিল আর একটা পুরনো আলমারি, কিন্তু সবকিছু খুব পরিপাটি। মারিয়া আমাদের বসতে বলল। তারপর সে সরাসরি বলল, আপনারা কেন এসেছেন? আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর ধীরে বললাম, আমরা ক্ষমা চাইতে এসেছি। মারিয়া ভ্রু কুঁচকাল। আমি বললাম, আমাদের বাবার জন্য। ঘরের ভিতর কয়েক সেকেন্ড নীরবতা নেমে এলো। তারপর মারিয়া ধীরে বলল, ক্ষমা? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। আমি তাকে বাবার উইলের কথা বললাম, শর্তের কথা বললাম। সব শুনে মারিয়া অনেকক্ষণ চুপ করে বসে রইল। তারপর সে ধীরে বলল, আপনাদের বাবা আমার মায়ের জীবন খুব কঠিন করে দিয়েছিলেন, এটা সত্যি। আমরা কেউ কিছু বললাম না। সে আবার বলল, কিন্তু আমার মা কখনো তাকে অভিশাপ দেয়নি। আমি অবাক হয়ে তাকালাম। মারিয়া বলল, মা বলতেন, মানুষ ভুল করতেই পারে, কিন্তু সেই ভুল নিয়ে সারা জীবন ঘৃণা করে রাখলে নিজের জীবনটাই নষ্ট হয়। রাশেদ তখন প্রথমবার কথা বলল। সে ধীরে বলল, তবুও আমি চাই তোমার জীবনটায় একটু সহজ হোক। আমার আপন বলতে এই পৃথিবীতে আর কেউ নেই তুমি ছাড়া। আমার জন্মদাতা মাকে আমি হারিয়েছি শিশু থাকতেই। আরেক মা আমাকে বড় করেছে, তাকেও আমি হারিয়ে ফেলেছি। মারিয়া চোখে পানি নিয়ে চুপ করে তার দিকে তাকালো। আমি বললাম, বাবার সম্পত্তির একটা বড় অংশ আমরা তোমাকে দিতে চাই। মারিয়া অবাক হয়ে গেল। আমাকে? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, এটা শুধু টাকার বিষয় না, এটা একটা দায়িত্ব। ঘরের বাতাস কয়েক মুহূর্ত নিঃশব্দ। তারপর মারিয়া ধীরে হাসল। আপনারা জানেন আমি কি করি? আমি বললাম, না। সে বলল, আমি একটা ছোট স্কুলে পড়াই, এখানে আশেপাশের বাচ্চাদের। আমি অবাক হলাম। মারিয়া বলল, টাকা আমার খুব বেশি দরকার নেই, কিন্তু যদি সত্যিই কিছু করতে চান। সে একটু থামল। তাহলে এই এলাকার বাচ্চাদের জন্য একটা ভালো স্কুল বানান। আমি আর রাশেদ একে অপরের দিকে তাকালাম। মারিয়া বলল, আমার মা সবসময় চাইতেন দরিদ্র বাচ্চারা পড়াশোনা করুক। আমার বুকটা হালকা হয়ে গেল। আমি বললাম, আমরা সেটা করব। রাশিদও মাথা নেড়ে বলল, হ্যাঁ, অবশ্যই করব। মারিয়া তখন শান্ত গলায় বলল, তাহলে আপনারা ক্ষমা চাওয়ার কাজটাও করে ফেললেন। আমি অবাক হয়ে বললাম, মানে? সে মৃদু হাসল। কারণ আমার মা যদি আজ বেঁচে থাকতেন, তিনি ঠিক এটিই চাইতেন। সেদিন আমরা তিনজন অনেকক্ষণ কথা বলেছিলাম। প্রথমবার মনে হয়েছিল বাবার ভুলের একটা শান্ত সমাধান হয়তো পাওয়া গেছে। বাড়ি ফেরার সময় রাশেদ হঠাৎ বলল, আজকে আমার অনেক আনন্দ লাগতাছে। আমার ছোট বোনের সাথে এই প্রথম আমি কথা বললাম। এই অনুভূতিটা তোমাকে বোঝাতে পারবো না আমি। জানো সোহেল, বাবা হয়তো ভুল করেছিলেন। আমি বললাম, হ্যাঁ। রাশিদ আবার বলল, কিন্তু শেষ পর্যন্ত তিনি ঠিক কাজটাই করেছেন। আমি বুঝতে পারলাম সে কি বলতে চাইছে। বাবা সব সম্পত্তি আমাকে দিয়ে গিয়েছিলেন, কারণ তিনি জানতেন কিছু ভুল ঠিক করার জন্য কখনো কখনো নতুন একজন মানুষ দরকার হয়। আর সে রাতেই আমি সিদ্ধান্ত নিলাম, বাবার সম্পত্তির একটা বড় অংশ দিয়ে আমরা সত্যিই সেই স্কুলটা বানাবো, আর বাকিটা মারিয়ার নামে দিয়ে দেব। মাহিরা নাম দিয়ে একটা স্কুল বানাবো, যাতে তার জীবনের কষ্ট অন্তত অন্য কারো জীবনে আলো হয়ে যায়। আজ ঠিক 1 বছর হয়ে গেছে। সেই টিনের ছোট ঘরের সামনে দাঁড়িয়ে আমি আর রাশেদ একে অপরের দিকে তাকালাম। কিন্তু এবার আমরা এসেছি অন্য একটা কারণে। আমাদের সামনে এখন আর ভাঙা ঘর নেই, তার জায়গায় দাঁড়িয়ে আছে একটা নতুন দালান, সাদা রঙের, ছোট কিন্তু সুন্দর একটা স্কুল। গেটের ওপরে বড় করে লেখা, মাহিরা শিক্ষা নিকেতন। আমার বুকটা কেমন হালকা হয়ে গেল। রাশেদ ধীরে বলল, ভাবতে পারিস 1 বছর আগে এখানে আমরা কেন প্রথমে এসেছিলাম? আমি মৃদু হেসে বললাম, তখন কিছুই ঠিক ছিল না। রাশেদ মাথা নেড়ে বলল, আর এখন? তার কথাটা শেষ করতে হলো না, কারণ গেটের ভেতর থেকে বাচ্চাদের হাসির শব্দ ভেসে আসছিল। আমরা ভেতরে ঢুকলাম। মাঠে অনেকগুলো বাচ্চা খেলছে, কারো হাতে বই, কেউ দৌড়াচ্ছে, কেউ আবার হাসছে।
এই দৃশ্যটা দেখে মনে হলো আমরা ঠিক কাজটাই করেছি। ঠিক তখনই মারিয়া আমাদের দিকে এগিয়ে এলো। সে আগের চেয়ে অনেক বদলে গেছে। তার মুখে এখন একটা শান্ত আত্মবিশ্বাস। সে হাসল। আপনারা এসেছেন? রাশিদ বলল, এই, আমি তোমার বড় ভাই, আমাকে এখনো আপনি করে বলো কেন? মারিয়া মুচকি হাসল। আমি বললাম, আজ তো বিশেষ দিন। মারিয়া মাথা নেড়ে বলল, হ্যাঁ, আজ স্কুলের আর তোমাদের এখানে আসার প্রথম বার্ষিকী। আমরা তিনজন একসাথে মাঠের দিকে তাকালাম। কিছুক্ষণ কেউ কিছু বললাম না। তারপর আমি বললাম, সব কিছু তোমার জন্যই সম্ভব হয়েছে। মারিয়া মাথা নাড়ল। না, এটা আমরা সবাই মিলেই করেছি। রাশিদ ধীরে বলল, না মারিয়া, তুমি না থাকলে আমরা হয়তো কখনোই এই কাজটা করতাম না। মারিয়া কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, আমার মা যদি আজ বেঁচে থাকতেন, তিনি খুব খুশি হতেন। আমার বুকটা আবার ভারী হয়ে উঠল। আমি বললাম, আমরা চেষ্টা করেছি তার স্বপ্নটা যেন বেঁচে থাকে। ঠিক তখন একটা ছোট ছেলে দৌড়ে এসে মারিয়ার হাত ধরল। আপু, ক্লাস শুরু হবে। মারিয়া হেসে বলল, আসছি। ছেলেটা দৌড়ে চলে গেল। মারিয়া আমাদের দিকে তাকিয়ে বলল, দেখেছেন, এখন ওদের নিয়ে আমার পুরো দিন কাটে। আমি মৃদু হেসে বললাম, তোমার জীবনটা এখন আরও অনেক সুন্দর করতে হবে। মারিয়া বলল, হয়তো, কিন্তু কষ্টগুলো আমাকে অনেক কিছু শিখিয়েছে। রাশেদ ধীরে বলল, আমাদেরও। কিছুক্ষণ নীরবতা। তারপর রাশেদ হঠাৎ বলল, আমি একটা কথা বলতে চাই। আমি আর মারিয়া তার দিকে তাকালাম। রাশেদ ধীরে বলল, আমি অনেক বছর ধরে নিজের ভেতরে একটা রাগ নিয়ে বেঁচেছিলাম। সে একটু থামল। বাবার ওপর, নিজের ওপর, সব কিছুর ওপর। তার গলা ভারী হয়ে উঠল। কিন্তু আজ মনে হচ্ছে সেই রাগটা আর নেই। মারিয়া শান্ত গলায় বলল, ছেড়ে দিতে পারা অনেক বড় শক্তি। রাশেদ মাথা নেড়ে বলল, হ্যাঁ, আর সেটা আমি তোমার কাছ থেকেই শিখেছি। মারিয়া মৃদু হাসল। আমি তখন চারপাশে তাকালাম। বাচ্চারা ক্লাসে ঢুকছে, শিক্ষকরা ডাকছেন, চারপাশে একটা প্রাণের শব্দ। আমি ধীরে বললাম, জানো, বাবা যদি আজ বেঁচে থাকতেন, রাশেদ বলল, তাহলে হয়তো তিনি গর্ব করতেন। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। মারিয়া ধীরে বলল, আর হয়তো নিজেও একটু শান্তি পেতেন। আমরা তিনজন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। হালকা বাতাস বইছিল। স্কুলের সাইনবোর্ডটা হালকা দুলছিল। মাহিরা শিক্ষা নিকেতন একটা নাম, যেটা একসময় কষ্টের ছিল, আজ সেটা হয়ে গেছে আশার প্রতীক। আমি মনে মনে ভাবলাম, মানুষ ভুল করতেই পারে, কিন্তু সেই ভুল যদি ঠিক করার চেষ্টা করা হয়, তাহলে সেই ভুলই একদিন ভালো কিছুর শুরু হয়ে যায়। আর সেদিন আমি বুঝলাম, বাবা আমাদের জন্য শুধু সম্পত্তি রেখে যাননি, তিনি রেখে গিয়েছিলেন একটা সুযোগ, ভুল থেকে ঠিক হওয়ার সুযোগ। আর আমরা অবশেষে সেই সুযোগটা কাজে লাগাতে পেরেছি। সমাপ্ত। কেমন লাগলো সম্পূর্ণ গল্পটি? আপনারা কমেন্টে গঠনমূলক মন্তব্য করে জানিয়ে যাবেন প্লিজ। ধন্যবাদ।